আমরা বিরোধী দলীয় সংসদ সদস্যরা সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপরে বক্তৃতার সময়টাতে প্রত্যেকেই আলাদা আলাদা করে প্রতিদিনই এই গণভোট, মানুষের রায়, সংবিধান সংস্কার পরিষদ গঠন করা, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করেছি। কিন্তু আমরা দেখেছি যে সরকার দল তারা বরাবরের মতোই গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ তারা গঠন করতে চান না। এমনকি তারা এই কথাও বলেছেন যে এই সংবিধান সংস্কার পরিষদের যে আইডিয়া বা কনসেপ্ট, সেটা কোনোভাবেই নাকি যুক্তিসঙ্গত নয়, বা সংবিধানকে শুধুমাত্র সংশোধন করা যেতে পারে, সেটাকে সংস্কার করা যায় না, এই ধরনের বক্তব্য তারা উপস্থাপন করেছেন। অথচ ঐক্যমত্য কমিশনে আমাদের আলোচনায় ছিল, যেহেতু সংবিধানের সাথে সম্পর্কিত এমন কিছু বিষয় আমরা পরিবর্তন আনতে চাই যেটা সংবিধানের মৌলিক যে কাঠামো অর্থাৎ বেসিক স্ট্রাকচার, সেটাকে ভায়োলেট করে, এবং সেই বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে সংবিধান সংশোধন করলে সেটা কোর্টে গিয়ে টিকসই হবে না। সেক্ষেত্রে আমাদের একটা হায়ার স্ট্যাটাসের একটা বডি প্রয়োজন, যেখানে সংবিধানের মৌলিক কাঠামো বেসিক স্ট্রাকচারে যদি আমরা পরিবর্তন আনতে চাই সেটাকেও টেকসই হবে। এবং সেই ধারণার জায়গা থেকেই সংবিধান সংস্কার পরিষদের আইডিয়া এসেছিল, যেটার ব্যাপারে বিএনপি তখন আপত্তিও করে নেই। তারা 2/3 মেজরিটি পাওয়ার পরেই এই সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে তারা আপত্তি করছেন। তো আমাদের কাছে সামগ্রিকভাবে মনে হয়েছে যে এই গণভোট, সংবিধান সংস্কার পরিষদ এবং বাংলাদেশের সংস্কারের যে জনগণের আকাঙ্ক্ষা, সেটাকে বাস্তবায়ন করার জন্য সংসদের ভিতরে এবং বাইরে সর্বত্র আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা হওয়া প্রয়োজন। এবং এর বাইরে আরও কিছু বিষয় জনসম্মুখে এসেছে, বিশেষত জ্বালানি বিষয়ে যে সংকটটা তৈরি হয়েছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে নিয়ে রাজধানী শহর পর্যন্ত কিলোমিটারের পরে কিলোমিটার জ্বালানি তেলের জন্য যানবাহন নিয়ে মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এবং হঠাৎ করেই দেখা গেল জ্বালানি তেলের দাম বাড়ার পরপরই সেই দীর্ঘ লাইন সেটা উধাও হয়ে গেল। এটাতে একটা প্রশ্নের জায়গাও তৈরি হয়েছে আসলে, যে আসলে কি জ্বালানির দাম বাড়ানো হবে? এই কারণেই পূর্বে একটা সংকট তৈরি করা হলো, জনগণকে একটা ভোগান্তির মধ্য দিয়ে নিয়ে যাওয়া হলো, যাতে মানুষেরা জ্বালানি তেলের দাম যে হঠাৎ করে এত পরিমাণে বৃদ্ধি করা হলো, সেই বিষয়টাতে মানুষের রিয়াকশনের থেকে, মানুষ যে লাইন থেকে মুক্তি পেল, সেই সুস্থিতির মধ্যে মানুষেরা ভুলে যাবে, এই ধরনের একটা পরিবেশ তৈরি করার কোনো একটা মেকানিজম সরকারের তরফ থেকে ছিল কিনা, সে প্রশ্নটাও এখন রয়েছে। যদিও জ্বালানি তেলের এই বিষয়টা নিয়ে সংসদে একটা কমিটি গঠন করা হয়েছে, তার একটা সময়সীমা আছে, আমাদেরও তরফ থেকে সেখানে সদস্যরা আছেন। আমরা পুরো বিষয়টা খতিয়ে দেখতে চাই যে আসলে এখানে সংকটটা কোথায় থেকে এটা ঘনীভূত হলো। এবং এর বাইরে গিয়েও আপনারা জানেন যে অর্থনীতিতে একটা বড় ধরনের ধকল সামনের দিনে আসতে যাচ্ছে। বিশেষত গত পরশুদিন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রী, তিনি বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংসদে যে বিবৃতি দিয়েছেন, তাতে ভীত সন্ত্রস্ত হওয়ার মতো অর্থনৈতিক পরিস্থিতি আছে বাংলাদেশে বলেই আমাদের কাছে মনে হয়। আমরা দেখলাম যে আমাদের সমস্ত সমীক্ষাতেই, স্ট্যাটিস্টিক্সের ডাটাগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একেবারে ভঙ্গুর একটা অবস্থার মধ্যে আছে অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী। এবং সে সময়টাতেই আমরা খেয়াল করে দেখলাম যে 5টি ব্যাংককে একীভূতকরণ করা হয়েছিল, ইসলামী ব্যাংকগুলো, যেখানে আসলে লুটেরেরা তারা ব্যাংকের অর্থগুলো জনগণের আমানত বা সরকার যে ভর্তুকি দিয়েছিল সেখানে সব কিছুকেই তারা লুটপাট করে নিয়ে গেছেন। সেখানে ব্যাংক রেজুলেশন আইনটা সংসদে পাশ করা হলো, হঠাৎ করেই সেখানে একটা সংশোধনে নিয়ে আসা হয়েছে এক রাতের ব্যবধানে 18 ধারায়, যে মাত্র 7.5% অর্থ যদি প্রদান করা হয় তাহলেই তারা আবার ব্যাংকগুলোর মালিকানা ফিরিয়ে পাবেন। এটা খুবই কঠিন একটা পরিস্থিতি, কারণ আমরা দেখলাম যে লুটেরাদের কাছেই এই ব্যাংকগুলোকে আবার ফিরিয়ে দেওয়ার একটা আইন প্রণয়ন করা হয়েছে। খেয়াল করে দেখবেন যে সরকার যদি সেই ব্যাংকগুলোতে 20,000 টাকা যদি ভর্তুকি দিয়ে থাকে, 20,000 টাকা যদি প্রদান করে থাকে, মাত্র 1,500 কোটি টাকা সেটা যদি তারা প্রদান করেন, তাহলেই তারা ব্যাংকগুলোর মালিকানা আবার ফিরিয়ে পাবেন। তো যারা 20,000 কোটি টাকা লুটপাট করেছে তাদের জন্য 1,500 কোটি টাকা প্রদান করা তো খুবই সামান্য ব্যাপার আর কি। তো তারা তো আসলে এই 1,500 কোটি টাকা ফেরত দিয়ে 20,000 কোটি টাকা তারা যেটা লুটপাট করেছিলেন সেটাকেও তারা বৈধ করতে পারবেন, এবং সামনের দিনে আরও হাজার হাজার কোটি টাকা তারা আসলে লুটপাট করতে পারবেন। এই ধরনের একটা পরিবেশ এই একীভূতকরণকৃত ব্যাংকগুলোতে এটা তৈরি হয়েছে। সামগ্রিকভাবেই বাংলাদেশের অর্থনীতি
এই জ্বালানি সংকট এবং সংস্কার এবং গণভোটের যে বিষয়গুলো আছে সেটা নিয়ে দেশব্যাপী জাতীয় পর্যায়ে যে সংকটগুলো তৈরি হয়েছে সেটাতে সমাধানের পথ কোথায়, সেই অন্বেষার জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমরা একটি জাতীয় কনভেনশনের আহ্বান করেছি। সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ যেমন থাকবেন, এর বাইরে অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে, এমনকি যারা সরকার দলের আছেন তাদেরকেও আমরা ইনভাইট করেছি। আমরা আশা করবো যে তারাও সেখানে অংশগ্রহণ করবেন। বিরোধী দলের যারা আছেন তারাও অনেকে এখানে অংশগ্রহণ করবেন। এর বাইরে যারা এক্সপার্ট আছেন, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থেকে শুরু করে নিয়ে অ্যাক্টিভিস্ট এবং যারা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং সংস্কারের বিষয়গুলো নিয়ে যারা গভীর জানাশোনা যাদের আছে, সে মানুষদেরকে আমরা এখানে আহ্বান জানিয়েছি, যাতে করে আমরা একটা জাতীয় পর্যায় থেকে সকলের মতামতের ভিত্তিতে আমরা একটা সমাধানের পথ যাতে আমরা খুঁজে পাই, সে আকাঙ্ক্ষায় কালকে সারাদিনব্যাপী একটি জাতীয় কনভেনশনের আহ্বান করা হয়েছে। সেখানে বাংলাদেশের আপামর জনতা, আপনাদের সকলকে আমরা আহ্বান জানাই যে আপনারা জাতীয় কনভেনশনের আলোচনাগুলো আপনারা ফলো করবেন এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন তাদেরকে আমরা আহ্বান জানাই যে আপনারা মিডিয়া কাভারেজ সেখানে দিবেন এবং আমরা চাইব যে সকলের সম্মেলনের মধ্য দিয়ে এই জাতীয় কনভেনশনটি সফল হবে এবং সামনের দিনেও যতক্ষণ পর্যন্ত না সংস্কারের বিষয়গুলোকে বাস্তবায়ন করা হয়, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সংসদের বাইরে সর্বত্রই আমরা সংস্কারের যে আকাঙ্ক্ষা, গণভোটের যে রায়, সেটাকে বাস্তবায়নের জন্য আমাদের যে লড়াই সেটা আমরা চালিয়ে যাব এবং সেই লড়াইয়ে বাংলাদেশের আপামর জনতাকে একীভূত থাকার, একাত্ম থাকার আহ্বান জানিয়ে আজকের যে সংবাদ সম্মেলন আমরা সেটার ইতি টানছি। ধন্যবাদ সকলকে। জ্বালানি সংকট, অর্থনৈতিক অবস্থা, সংস্কার এবং গণভোটের রায় নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির জাতীয় কনভেনশন আগামীকাল সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাকরাইলে অবস্থিত সেই হলরুমে অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে সেখানে অংশগ্রহণ করার এবং সেটাকে ফলো করার এবং তার সাথে যে আলোচনাগুলো হবে তার মধ্য দিয়ে নতুন করে সংকট উত্তরণের যে পথ আমরা পেতে চাই সেটাতে কন্ট্রিবিউট করার আহ্বান জানিয়ে আমরা আজকের মতো করে আমাদের এই সংবাদ সম্মেলন আমরা সমাপ্ত করছি। সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করলো না এবং গণভোটের রায়ের বিপক্ষে যখন অবস্থান গ্রহণ করলেন, তখন আমরা বারংবারই কথা বলেছি যে আপনারাই তো সংস্কারের পক্ষে, গণভোটের পক্ষে, হ্যাঁয়ের জন্য আপনারা ক্যাম্পেইন করেছেন। যদিও তারা খুব সহসাই হ্যাঁয়ের পক্ষে তারা ক্যাম্পেইন করে নাই, তারা আসলে জনতার চাপে পড়ে তারা হ্যাঁয়ের পক্ষে তাদেরকে ক্যাম্পেইন করতে হয়েছে। কারণ আমরা দেখেছি ছাত্রদল তাদের অফিসিয়াল পেজ থেকে নায়ের তারা ক্যাম্পেইন তারা শুরু করেছিল। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন, যদি নির্বাচন না হতে দেয়, এই কারণেই তারা চুপ থেকে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন বা তারা আসলে গণভোটের পক্ষে তারা হ্যাঁ ক্যাম্পেইন করেছেন। এই যে বক্তব্য তারা প্রদান করছেন, এতে করে মনে হয় যে বিএনপি তারা আসলে সংস্কারের কথাটা হাসিনা পতনের আগে পর্যন্ত যেভাবে বলতো, হাসিনার পতনের পর থেকে সংস্কারের বিষয়ে তাদের চাওয়া পাওয়া ছিল না, তাদের শুধু চাওয়া পাওয়া ছিল ক্ষমতা কেন্দ্রিক। তো এই ক্ষমতা কেন্দ্রিক চাওয়া পাওয়ার বলের মধ্যে যখন তারা পড়ে গেছেন, তখন সংস্কারের বিষয়গুলোকে তাদের কাছে চাপই মনে হয়েছে। তারা আসলে নিজের ইচ্ছাতে সংস্কারের পন্থী একটা অবস্থানে তারা ছিলেন, এটা কিন্তু তাদের বক্তব্যের মধ্য দিয়ে আর প্রমাণিত হয় না। এ কারণে আমরা দেখেছি যে তাদের যদি সৎসাহস থাকতো, তারা গণভোটে রায়ের কথাও তারা বলতে পারতেন, তাদের সেই সুযোগটা ছিল, তারা সেটা করেন নাই। এটা আসলে জনগণের সাথে একটা লুকোচুরি করা। জনগণ চেয়েছে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র কাঠামোর একটা বড় ধরনের পরিবর্তন হবে, সে পরিবর্তনটা তারা আসলে চান নাই। যদি তারা চাইতেন, তারা সংস্কারের বিষয়বস্তুগুলো নিয়ে তারা আলোচনা করতে পারতেন। তারা যে কথাটা বলছেন যে চাপে পড়ে তারা একমত হয়েছেন, কোন বিষয়গুলোতে তারা একমত হলেন সেটা এখন দেখার বিষয়। এমন কোনো বিষয়ে কি বিএনপি একমত হয়েছে যে বিষয়গুলো দেশ এবং জাতির জন্য খারাপ বা মন্দ? বিষয়টা তো এমন নয়। আমরা আলোচনা করে দেখতে পারি যে এই যে তত্ত্বাবধায়ক সরকারের নতুন ফর্মুলার কথা বলা হয়েছে, সেটা কি দেশ ও জাতির জন্য খারাপ? উচ্চকক্ষ ভোটের পিয়ার অনুযায়ী গঠন করা হবে, এটা কি জাতির জন্য মন্দ হতে পারে? যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগটা নিরপেক্ষ ভোটের মাধ্যমে হবে, সেটাও তো কোনো মন্দ বিষয় না। এই প্রত্যেকটা বিষয়ে সংস্কারের যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো দেশ এবং জাতির জন্য ভালো। হ্যাঁ, এটা সত্য, যারা দেশকে ফেসিবাদী কায়দায় চালাতে চায়,
যারা দেশকে স্বৈরতান্ত্রিক জায়গায় পরিচালিত করতে চায়, যারা দেশের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চায়, তাদের জন্য এই বিষয়গুলো খারাপ হতে পারে। কিন্তু ওভারঅলে দেশের জন্য এই জিনিসগুলো ভালো। আমরা সেই বিষয়গুলো নিয়েও তাদের সঙ্গে আলোচনা করতে পারি। ঐক্যমত্য কমিশনে আমরা দিনের পর দিন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। কিন্তু জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করা এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। আমরা মনে করি যে সরকার দল তাদেরও অনেকেই আছেন, তাদের সমর্থকেরা যারা গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছেন। বিএনপি শুধু যে তাদের যারা বিরোধী, অর্থাৎ যারা বিএনপিকে ভোট দেয় নাই তাদের সঙ্গে প্রতারণা করছে বিষয়টা এমন নয়, বরং যারা বিএনপিকে ভোট দিয়েছে এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে তাদের সাথেও বিএনপি প্রতারণা করছে। এই যে নিজের অনুসারীদের সঙ্গে প্রতারণা করা, এইটা কোনো একটা দলের জন্য নৈতিক অবস্থান হতে পারে না বলেই আমরা মনে করি।